গল্প প্রেমোত্তাপ। মম সাহা। গল্পের ৮তম অংশ। এর প্রেম বিশেষ পর্ব। চঞ্চল দিবসের মেঘ স্থির হয়ে গগনবক্ষে বিরাজমান আছে। মুগ্ধ বিকেলের ভ্যাপসা গরমে শহরে মানুষ অতিষ্ঠ। এবার তেমন শীত পড়েনি। জানুয়ারি শুরু হতে হতেই শীত প্রায় পোটলাপুটলি নিয়ে বিদায় নিয়েছে সন্ন্যাসী বেশে। রাত হলে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও সূর্য উঠতে উঠতে তা হারিয়ে যায় কোন গহীনে। চাঁদনি বসে আছে তার বারান্দায়। ভিসার ঝামেলা কিছুটা মিটমাট করে এসে বসেছে। খুব শীঘ্রই তার পাসপোর্ট চলে আসবে, তারপর সে পাড়ি দিবে চেনা মানুষ, চেনা শহর, চেনা অবহেলা অবজ্ঞার ভিড় ঠেলে। যেখানে গেলে আর কেউ তার মন ভাঙার জন্য থাকবে না, ভালোবেসে ব্যথা দেওয়ার জন্য থাকবে না। এসব ভাবতে ভাবতেই তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। একটি হাসতে খেলতে থাকা জীবন নষ্ট করার জন্য একটি মানুষের বিশ্বাসঘাতকতাই হয়তো যথেষ্ট। তুই তো চলে যাবি বিদেশ। শান্তিতে থাকবি। আমি তো তোকে অনেক যন্ত্রণা দিতাম। ভালো থাকবি এবার, তাই না? মায়ের কণ্ঠ পেতেই চাঁদনির ধ্যান ভাঙল। তড়িৎ গতিতে পেছনে ফিরে চাইল। রোজা সৌদাগর কফির মগ হাতে দাঁড়িয়ে আছে বারান্দার দরজায়। পরনে তার বেগুনি রঙের একটি সুতি শাড়ি। পুরনো হয়েছে বলে রংটা আর ঝলমল করছে না, কিছুটা মেটে হয়ে আছে। স্বর্ণের মোটা চেইন গলায়, কানেও শোভা পাচ্ছে ভারী স্বর্ণ। চালচলনে পুরো রাজকীয় হাবভাব। মায়ের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল চাঁদনি। রোজা সৌদাগর কফির মগ এগিয়ে দিলেন মেয়ের দিকে, কোমল কণ্ঠে বললেন, যাকে ভালোবাসতিস, সে কে ছিল? চাঁদনি কফির জন্য হাত এগিয়ে দিয়ে থম মেরে গেল মায়ের প্রশ্নে। হৃৎপিণ্ডের গতি কিঞ্চিত অস্বাভাবিক হলো বোধ হয়। তবুও সামলে নিল নিজেকে। ঝাপসা হয়ে আসা প্রেমিককে স্মৃতির পাতা থেকে সরানোর চেষ্টা করে উত্তর দিল, ছিল কেউ একজন, এখন তো আর নেই। যে নেই, তার কথা জেনে কোনো লাভ কি আছে, আম্মু? লাভ লোকসানের তুই কি বুঝবি? বুঝলে এভাবে নিজের পায়ে কুড়াল মারতিস না। তুই কিভাবে এমন একটা কাজ করলি? একটা ছেলেকে এত বছর ভালোবাসলি অথচ জানালি না। এখন আবার শুনি ছেলেটার সাথে সম্পর্ক নেই। সেই শোকে বিদেশ চলে যাবি। একটা বার মা বাপের কথা কি ভাবার প্রয়োজন মনে করিসনি? চাঁদনির মাথা নত। ধোয়া উঠা কফির মগ নিয়ে নাড়াচাড়া করতে লাগল। রোজা সৌদাগর আশানুরূপ উত্তর না পেয়ে হতাশার শ্বাস ফেললেন। ক্ষীণ স্বরে যেন গোপন আর্জি পেশ করলেন, বিদেশ যাওয়ার কি দরকার? বয়স তো হয়েছে, বিয়ে থা করে নিলে কি হয়? চাঁদনি এবার পলক ঝাপটিয়ে মায়ের পানে চাইল। অন্তরে তার বসে আসা ক্ষতটায় আবার নতুন করে রক্তক্ষরণ হচ্ছে, কণ্ঠে অসহায়ত্ব। মা, বিয়েই জীবনের সব নয়। বিয়ে ছাড়াও মানুষ বাঁচে। হ্যাঁ, হ্যাঁ, তোর কাছে তো অন্য একটি ছেলে বড়। বাপ মার তো কোনো দাম নাই। একটা আইবুড়ো মেয়ে বাপমায়ের ঘাড়ে বসে থেকে বাপমার সুখ খাচ্ছে, বিয়ে করতে তার ভাল লাগে না। সমাজও তো এই কথা শুনলে ছি ছি করবে। আবার কয়দিন আগে কোন আন্ধারে এক ছেলের সাথে ধরা পড়ছিলি। কলঙ্ক কইরা রাখলি আমার গর্ভটারে। তোর মতন সন্তানের মুখে আগুন দিই। চাঁদনির হাতে থাকা অতি সুন্দর সিরামিকের কফি মগটি বেশ শব্দ করে মাটিতে পড়ে গেল। ভেঙে হলো কয়েক টুকরো। কিছু সেকেন্ড আগেও যে মগটা অতি সৌন্দর্যতা প্রকাশ করছিল, কিছু সময়ের পরিবর্তে সে এখন সকল সৌন্দর্যতা হারিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই ভাঙা কফি মগের সাথে চাঁদনি যেন নিজের মনের দারুণ এক মিল পেল। দুটো সুন্দর জিনিসই অন্যের আঘাতে ক্ষতবিক্ষত আজ। অস্ফুট স্বরে চাঁদনি চেঁচাল, মা! রোজা সৌদাগর ভ্রুক্ষেপহীন ভাবে প্রস্থান নিলেন জায়গাটি ছেড়ে। একবার গাঢ় চোখে তাকিয়ে বুঝার চেষ্টাও করলেন না যে তার মেয়ের নরম আত্মাটি ভয়ঙ্কর ভাবে আজ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। চাঁদনি নিজের ডান চোখের কোণ ঘেঁষে আসা টলমল করা অযাচিত অশ্রুটি ডান হাতের কনিষ্ঠ আঙুলের সাহায্যে মুছে নিল। ব্যথাতুর দৃষ্টিতে চোখের মণি ঘুরাতেই পাশের বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে থাকা ভীষণ মুগ্ধ করা ছেলেটির তাজ্জব মুখমণ্ডলে তার নজর পড়ল।
চাঁদনি থমকে গেল সাথে সাথে। মৃন্ময় সবটা ঘটনাই যে দেখেছে তা আর বুঝতে বাকি রইল না তার। মৃন্ময় হতভম্ব কণ্ঠে ডাক দিল, ইন্দুবালা। অথচ চাঁদনি কথা বলার সুযোগ দিল না তাকে। ঝড়ের বেগে চলে গেল বারান্দা ছেড়ে। একটি ছেলেতে তার আর মুগ্ধ হওয়ার কোনো কারণ অবশিষ্ট নেই। ছেলেটি যে তার জীবন দুর্বিষহ করে দিয়েছে। চিত্রার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সন্ধ্যার আকাশ তখন বিদায় ধ্বনিতে মুখরিত। বাসায় বিদ্যুৎ নেই। কেবল বাসায় বললে ভুল হবে, পুরো এলাকাতেই ইলেকট্রিসিটি নেই। জেনারেটরও আজকাল খুব বিরক্ত করছে। সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো মহল্লা জুড়ে যেন ঝুপ করে নির্মল অন্ধকার নেমে এলো। তবে এই নির্মল আধার তেমন অসুন্দর নয়। পাখিদেরও নিরে ফেরার আনন্দ মেশানো আকাশটি অসুন্দর হতেই পারে না। চিত্রা এই অসুন্দর আকাশটি আজ মুগ্ধ চোখে দেখছে না। শরীর, মন খারাপ থাকলে পৃথিবীর সকল মুগ্ধতাও কেমন বিরক্তিকর থেকে। চিত্রার ভারী পল্লব বিশিষ্ট চোখের পাতাটি বন্ধ। চোখ জুড়ে আবছা আবছা ঘুমু ঘুমু ভাব। তবে মস্তিষ্ক কিঞ্চিত জাগ্রত। আর সেই জাগ্রত মস্তিষ্ক হুট করে চিত্রার জন্য আনন্দ বার্তা আনল। প্রেমের অদৃশ্য রথ নিয়ে এলো। তার জাগ্রত কর্ণে গিটারের মিহি সুর পৌঁছালো। বাহার ভাই বহুদিন পর গিটার বাজাচ্ছেন বোধ হয়। চিত্রার মন পুলকিত করা গিটারের সুরটা বড়ই মোহনীয় ঠেকল। যেই মোহ শুয়ে থাকতে দিল না চিত্রাকে। মেয়েটা ঘোরগ্রস্তের মতন উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই অন্ধকারে আবৃত পৃথিবীতে প্রেমিকের ছায়া কেমন উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলজ্বল করছে। চিত্রার ধ্যানমগ্ন মস্তিষ্ক পুরোটাই বাহারের উপর নিবন্ধ। তার অক্ষি যুগলে বোধ হয় বহু বছরের তৃষ্ণা। প্রেমিককে দেখতে চাওয়ার তৃষ্ণা বোধ হয় পৃথিবীর সকল তৃষ্ণাকে হার মানায়। বাহারের আধার শরীরটা আজ চিত্রাদের বারান্দার দিকেই ঘুরে দাঁড়ানো। মানুষটা এখানে কখনোই দাঁড়ায় না, তবে আজ কেন? চিত্রার উত্তরবিহীন প্রশ্ন কতক্ষণ উত্তরের আশায় আহাজারি করে নেতিয়ে গেলে। কানে ভেসে এলো মুগ্ধ করা কণ্ঠের গানের খানিক অংশ। যদি দেখার ইচ্ছে হয়, তোমার নিঠুর মনে লয়, কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময়ে। আমি জল ভরিবার ছল করিয়া, দেখব নয়ন ভরিয়া, দেইখো আসিয়া। গিটার বাজছে। চিত্রা যেন গানের সুরে লুকায়িত প্রেমিকের আবদার খানি বেশ ভালো করেই উপলব্ধি করতে পারল। বাহার ভাইয়ের চোখ দুটি আজ হাসছে কি আধারে ঠিক ঠাহর করতে পারল না সে। তবে এই অসুস্থ শরীর নিয়েও ছুটে গেল রুমে। সকালে যখন চেরিকে কাঁদতে দেখল, তখনই সে প্রতিজ্ঞা করেছিল ওই বাড়ির মানুষদের সাথে আর কথা বলবে না। বিকেল হতেই সেই প্রতিজ্ঞার জোর কমে এলো। আর এখন যেন তা নিঃশেষ প্রায়। চিত্রাদের সকল রুমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ সেই ব্যবস্থাও কাজে লাগানো হয়নি। চিত্রার দাদির আদেশেই সকল আলো বন্ধ। ঝালানো হয়েছে হারিকেন। বৃদ্ধার নাকি আধারে লণ্ঠনের আলো পছন্দ। তার ভাষ্যমতে অন্ধকার নব যৌবন পায় লণ্ঠনের সেই হলুদ আলোয়। যেহেতু সন্ধ্যার সময়, সৌদাগর বাড়ির মহিলারা তাই রান্নাঘরে ব্যস্ত। ড্রয়িং রুম জুড়ে কেবল নিস্তব্ধতার সমাবেশ। চিত্রা সেই নিস্তব্ধতার সুযোগ পেতেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেল। অসুস্থ শরীর, ভাঙা হাত নিয়েই ধূপধাপ করে নেমে গেল সিঁড়ি বেয়ে। লুকিয়ে মেইন গেট পেরুতেই চিত্রা বুঝল, তার উপলব্ধি ভুল নয়। প্রেমিকের গান যে কেবল গানই ছিল না, তা প্রমাণ পেল বাহারের শীতল উপস্থিতিতে। চিত্রা কথা বলার জন্য ওষ্ঠ খানিক ফাঁক করতেই বাহারের মেঘমন্দ্র কণ্ঠ ভেসে এলো। হুসশস, কথা বলো না, রঙ্গনা। এই সুন্দর আধারে প্রেমের নীরব আলিঙ্গন কেবল অনুভব করে হাঁটো। পারবে হাঁটতে? বাহারের প্রশ্নের উত্তরে চিত্রা শব্দ ব্যয়বিহীন উত্তর দিল কেবল মাথা দুলিয়ে। চোখে ভর করেছে তার অভিমানী অশ্রু। দুকদম এগুতেই চিত্রা নিজের হাতে উষ্ণ একটি হাতের নীরব উপস্থিতি পেল। এই ছোঁয়ায় বিস্মিত, হতভম্ব সে। বাহার ভাই নিজ থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে। কিভাবে সম্ভব? এবারও চিত্রার বিস্ময়ের কারণের কোনো সঠিক বিশ্লেষণ পেল না।
কেবল তার ডাগর ডাগর নয়ন যুগল নির্নিমেষ বিস্ময় ভঙ্গিতেই রইল। প্রায় 5 মিনিটের পথ হাঁটতেই বাহারের গমগমে স্বর ভেসে এলো। মামা, যাবেন? চিত্রা চোখ তুলে তাকালো। হাঁটতে হাঁটতে তারা এলাকা পেরিয়ে চলে এসেছে। কেউ দেখে ফেলেনি তো? ভাবনার মাঝেই চিত্রার হাতে নরম টান পড়ল। সে চোখ তুলে চাইতেন চোখাচোখি হলো প্রিয় পুরুষের চোখ জোড়ার সাথে। শরীর বেয়ে বিদ্যুতের গতিতে ছড়িয়ে গেল প্রেমের নতুন বীজের অস্তিত্ব। নতুন করে গাঢ় হলো যেন সেই প্রেম। সোডিয়ামের আলোয় রিকশা চলছে গন্তব্যহীন। বাহার ভাইয়ের এত নিকটে থেকে এই বোধ হয় চিত্রার গন্তব্যবিহীন ভ্রমণ। গলায় যেন আটকে আছে অবলিষ্ঠ শব্দগুলো। প্রগাঢ় নীরবতায় কেটে গেছে আধা ঘন্টা বোধ হয়। চঞ্চল চিত্রা আজ চঞ্চলতার নামতা গুনেনি। কথা বলবে না, রঙ্গনা? প্রেমের চেয়েও কি রসাবেশ গাঢ় হয়? বাহারে আর্দ্র কণ্ঠের প্রশ্নে রঙ্গনার ধ্যানচ্যুত হল। সে খানিক গোঙানির শব্দ করল, হু হো। বাহার হেসে উঠল উচ্চ শব্দে। গা দুলিয়ে হাসছে লোকটা। নীরব রাস্তায় ঝংকার তুলছে সে হাসি। কবি এবং তার কবিতা বলে, নারীর হাসির চেয়ে সুন্দর কিছু নাকি নেই। অথচ তারা যদি একবার প্রেমিকের হাসি দেখত, তাহলে তাদের এই ভ্রান্ত ধারণা মুহূর্তেই মিশে যেত। চিত্রার ভ্রু কুঞ্চিত হল। লোকটা কি অকারণেই হাসছে আজ? এর আগে কখনো তো সে এমন আড়ম্বরপূর্ণ ভাবে হাসেনি। চিত্রার সুধাল, এভাবে হাসছেন কেন? কান্না করার কোনো কারণ নেই বলে। বাহারের তৎক্ষণাৎ উত্তরে খানিক হোঁচট খেল সে। চিত্রার হতভম্ব মুখ দেখে যেন প্রেমিকের বড় আনন্দ হল। তাই তো সে মিহি স্বরে বলল, আমার হাসি কি বেশি অসুন্দর? বাহারের প্রশ্নে চিত্রা ডানে বামে মাথা নাড়াল। নিভু নিভু কণ্ঠে বলল, একটু বেশিই সুন্দর। তাহলে আমার সেই হাসি কেন কেড়ে নিচ্ছ, রঙ্গনা? বাহারের শীতল তবে তীক্ষ্ণ প্রশ্নে চিত্রার মুখ ভার হল। সে কষ্ট দিচ্ছে বাহারকে। সে, হা। অথচ লোকটার দেওয়া কষ্টে মেয়েটা প্রতিনিয়ত পুড়ছে। রাগে দুঃখে মেয়েটা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল বাহারের দিক থেকে। বাহার তা দেখে শরীর এলিয়ে আয়সী ভঙ্গিতে রিকশায় হেলান দিয়ে বসল। ঘোরগ্রস্ত কণ্ঠে বলল, রঙ্গনা, অভিমান কি মুখ ফিরিয়ে নিতে বলে? এখন এসব জিজ্ঞেস করছেন? আপনি মুখ ফিরিয়ে থাকেননি? থেকেছিলাম, বুঝি? আচ্ছা রঙ্গনা, চোখ যদি কিছু না দেখে তাহলে তার উপস্থিতি পৃথিবী কি মিথ্যে বলে ঘোষণা করে? বাহারের হেয়ালি প্রশ্নে চিত্রার হতভম্বতা কি? বাহার আকাশের দিকে চাইল। দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো মেয়ে, তোমার হসপিটালের করিডোরে মশা অনেক বেশি। আমাকে একটা রাতও শান্তিতে ঘুমাতে দেয়নি। হসপিটালে আপনি গিয়েছিলেন? চিত্রার প্রশ্নে হেয়ালি হাসল বাহার। উত্তর দিল না আর। মনে মনে অপরাধবোধে চিত্রার মাথা নুয়ে এলো। লোকটা তাহলে হসপিটালে যেত রাতে? সে কখনো দেখেনি। দেখবেই বা কিভাবে? ঘুমের ইঞ্জেকশন তাকে যে রাত জাগতে দিত না। চিত্রার ভাবনা ছেদ করে বাহারের কণ্ঠ ভেসে এলো, রঙ্গনা, প্রেমের অপর নাম কি জানো? প্রেমের অপর নাম হলো যন্ত্রণা। যা তুমি তুমুল আবেগে লুটেপুটে নিচ্ছ আর আমিও দান করছি। যন্ত্রণায় ভেতরটা ক্ষত হচ্ছে, তবুও প্রেমিক ছাড়ছ না কেন, মেয়ে? চিত্রা এবার আর প্রশ্ন শুনে হতভম্ব হল না, বরং হাসল। খোলা রাস্তায় হিমেল হাওয়া ছুঁয়ে গেলে তাদের শরীর। চিত্রা মায়ামো চোখে চাইল বাহারের প্রশ্নে। নিখাদ কণ্ঠে বলল, আমার বোধ হয় কেবল প্রেম নয়, ভালোবাসাও আপনি। যন্ত্রণা তোমার এত প্রিয়? উহু, আপনি আমার এত প্রিয়। এই পৃথিবীতে হাজার খানেক রিং না থাকলে যন্ত্রণার বাহার তোমার হতো, মেয়ে। অথচ সম্পর্কের রিঙে আজ তোমার প্রিয় পুরুষ দেউলিয়া হয়ে বিলিয়ে দিয়েছে নিজেকে। তাই যন্ত্রণাই হতে পারবে সে, মলম আর হয়তো হতে পারবে না। চিত্রা বিচলিত হলো বাহারের কথায়। কিছু বলার আগেই বাহার আলগোছে তার হাতের মুঠোয় নিজের হাত রাখল। গুনগুনিয়ে সুর তুলল, আমি গলা বেঁচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব,
এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। রঙ্গনা, আমি তোমার যন্ত্রণা হয়ে থেকে যাব। ভুলে যাবে না তো আমায়? আমায় ভালোবাসা ছেড়ে দিবে কি? এই প্রশ্ন করা বাহার ভাইকে চিত্রার কাছে বড় অসহায় ঠেকল। মানুষটা কি ভেতর ভেতর ভেঙে গেছে? ক্লান্ত রজনী। ফুরিয়ে আসা দিনের বিজ্ঞাপন নিয়ে পথে নেমেছে নিবিড় রাত্রি। চিত্রার একা বসে থাকা ত্যাপা যানটা এসে থেমেছে তাদের বাড়ির সামনেটায়। সাথে চিত্রার মলিন একাকিত্ব এবং পেছনে ফেলে আসা প্রিয় প্রেমিকের স্মৃতিও এসেছে তার সাথে। রিকশা থেকে নামতেই এলাকার কোনায় কোনায় জ্বলতে থাকা হলুদ বাল্বের কল্যাণে আলোকিত পথটার ধারে দাঁড়িয়ে থাকতে দেখল তার ভাইকে। কেবল ভাইজান একা নয়, একটু গাঢ় চোখে তাকাতেই খেয়াল করল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তার আব্বু আর বড় আব্বু। মৃন্ময় ভাইয়াকেও দেখা যাচ্ছে। বিল্ডিং এর মূল গেইটের সামনে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তার 3 বোন। চিত্রা রিকশা থেকে নামতেই সকলের ধ্যান যেন তার উপর এসে নিবন্ধ হল। বিস্মিত, হতভম্ব দৃষ্টি সকলের। সবার এই তাজ্জব দৃষ্টি মস্তিষ্কের স্নায়ুকোষে ছড়িয়ে যেতেই চিত্রার মনে হলো রাত ঘন হয়েছে অথচ সে অবলীলায় বাড়ির বাহিরে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মানুষগুলো কি তার চিন্তাতেই বাহির হয়েছে? চিত্রার দুরু দুরু বুকে প্রশ্নের স্তূপ। সেই স্তূপ চাপা দিয়েই সে রিকশা থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে তার বাড়ির সকলে ছুটে চলে এসেছে তার সামনে। চিত্রা রিকশা থেকে নামতে দেরি অথচ সশব্দে তার গালে চড় পড়তে দেরি হলো না। ভয়ানক চড়ে মেয়েটার চোখমুখ অন্ধকার করে এলো। চোখের সামনে আধার করে যেন পুরো পৃথিবী ঘুরে উঠল। চিত্রা কিংকর্তব্যবিমূঢ় নয়ন যুগল মেলে সামনে তাকাতেই নিজের বাবার অগ্নি দৃষ্টির ভয়ঙ্কর দাবানলে ঝলসে গেল তার চিত্ত। সে গালে হাত দিল, ভীত নয়ন নত করল। সাথে সাথে ভেসে এলো নুরুল সৌদাগরের ভয়ঙ্কর হুঙ্কার। রাতবিরাতে না বলে বাসা থেকে উধাও হয়ে গেছো সেহেতু ফিরে আসার কি প্রয়োজন ছিল? ফিরে না আসলেই তো পারতে। ফিরে এলে কেন? হ্যাঁ। চিত্রাদের বিল্ডিং এর আশেপাশের বিল্ডিংগুলোর বন্ধ থাকা প্রত্যেক রুমে আলো জ্বলে উঠল। প্রায় সবাই জানালা দরজা দিয়ে উকিঝুঁকি মেরে বুঝার চেষ্টা শুরু করল কি হচ্ছে নিচে। আর ইতিমধ্যে যারা জেনেছে চিত্রার নিখোঁজের খবরটা তারা বলাবলি করছে কি যেন। তুহিন ছুটে এলো বোনের সামনে, আগলে দাঁড়ালো বোনকে। ছেলেটার চোখমুখ রাগে লাল হয়ে গেছে। আশেপাশে তাকিয়েই সে রাগ সংবরণ করল, দাঁত কিরমির করে বাবার উদ্দেশ্যে বলল, আপনার বুঝতে হবে যে সব জায়গায় সিন ক্রিয়েট করা উচিত নয়। বয়সটা কি এমনই হয়েছে? নুরুল সৌদাগরের চেহারায় ক্রোধ নেমে গিয়ে ভর করল অবাক। সে তাজ্জব বনে গিয়ে বলল, কি বলছো তুমি এসব? তোমাদের আশকারার কারণে আজও মাথায় উঠেছে। তোমরা তা বুঝছো না। আশকারা যেহেতু আমরা দিয়েছি, শাসনও আমরাই করব। আপনি যেহেতু স্নেহের বেলায় উদাসীন সেহেতু শাসনের বেলায় এগিয়ে আসার কোনো প্রয়োজন নেই। নুরুল সৌদাগর আরেকটি ভয়ঙ্কর ধমক দেওয়ার জন্য মুখ খোলার প্রস্তুতি নিতেই তাকে থামিয়ে দিলেন আফজাল সৌদাগর। গুরুগম্ভীর কণ্ঠে বলল, নুরু, বাড়ির সম্মান নিয়ে রাস্তায় মজা উড়ানোর কাজ তোকে মানায় না। আর বাড়ির মেয়ের গায়ে হাত তোলা আমার পছন্দ না জানার পরও কাজটা কিভাবে করেছিস? আর একটা কথাও বাড়াবি না। যা কথা বলার, বাড়ির ভেতরে হবে। ভাইয়ের কথার উপর কথা বলার ক্ষমতা নেই নুরুল সৌদাগরের। তাই সে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ পাশের বিল্ডিং থেকে একটি ধারালো কটূক্তি ধেয়ে এলো। সৌদাগর বাড়ির মেয়েদের তো ভালো গুণ। কেউ রাতবিরেতে ভাইরাল হচ্ছে, কেউ বা ঘর ছাড়ছে। বাহ, এক একজন খুব গুণী। কটূক্তিটা বেশ ভয়ঙ্কর ভাবেই তেড়ে এসে হামলে পড়ল যেন সৌদাগর বাড়ির সম্মানের উপর। সবচেয়ে বেশি আঘাত করল চাঁদনীকে। যে মেয়েটা সারাটি জীবন সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিল আজ তার সম্মান নিয়েই টানাহেচড়া হচ্ছে খোলা রাস্তায়। মৃন্ময় তড়িৎ গতিতে চাঁদনীর দিকে চাইল কথাটি শুনে। মেয়েটা সদর দরজার ভেতর আরেকটু যেন আড়াল হয়ে গেল। হয়তো লজ্জায়। মৃন্ময়ের রাগ উঠল,
হুঙ্কার দিয়ে উঠল কটূক্তি করা মানুষটির উপর। বেশ ভেঙিয়ে ভেঙিয়ে বলল, সৌদাগর বাড়ির কে কি করছে তা না দেখে আপনার বাড়ির কে কি করছে তা দেখেন আন্টি। সৌদাগর বাড়ি ভাইরাল হলেও মুখে চুনকালি মাখার মতন কিছু করেনি। অথচ আপনাদের এমন অনেক কাহিনী আছে যা ভাইরাল হলে আপনাদের মরা ছাড়া উপায় নেই। মৃন্ময়ের জবাবেই সকলের মুখ বন্ধ করতে যথেষ্ট ছিল। আশেপাশের বাড়ির বেশিরভাগ মানুষ লাইট বন্ধ করে ভেতর চলে গেল। কেউ বা রয়ে গেল শেষ পর্যন্ত মজা দেখার লোভে। চাঁদনি ছুটে ভেতর চলে গেল। আফজাল সৌদাগর মৃন্ময়কে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। নিষ্ঠুর রজনী গাঢ় হল, সাথে গাঢ় হল সৌদাগর বাড়ির আলোচনা। এক এক জনের এক এক রকম প্রশ্নের সম্মুখীন হল চিত্রা, কিন্তু উত্তরে সে ছিল উদাসীন, ভাবুক, নিশ্চুপ। অবশেষে কথা বললেন মনোয়ারা বেগম। চিত্রার সম্মুখীন হয়ে রাশভারী কণ্ঠে শুধালেন, কোথায় গিয়েছিলে তুমি? কাউকে না বলে? আর সবাইকে তোয়াক্কা না করলেও দাদিকে অসম্মান করার ইচ্ছে নেই চিত্রার। তাই ক্ষীণ স্বরে জবাব দিল, আমার একা একা ঘরে ভালো লাগছিল না। তাই ভেবেছিলাম বাহির থেকে হেঁটে আসি। হাঁটতে হাঁটতে একটি জায়গায় বসলাম, অথচ এতটা সময় কেটে গেল টেরই পাইনি। চিত্রার সাজানো মিথ্যে উত্তরটা গ্রহণীয় হলো তা সকলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবুও দাদি থেমে নেই, বরং নিজের ছেলেদের উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশ করে বললেন, আফজাল, নুরু, আমজাদ, তোমরা তোমাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের এত আহ্লাদ আর স্বাধীনতা দিয়েছ যে তারা তোমাদের সম্মান নিয়ে ভাবছে না। আফজাল তো তার মেয়েকে দেশ ছাড়া করে স্বাধীনতার পথ আরও সুদীর্ঘ করেছেই, তাকে আর আমার কিছু বলার নেই। কিন্তু নুরু আর আমজাদ, তোমরা শক্ত হাতে হাল ধরো। যদিও অহিকে কখনো অস্বাস্থ্যকর কিছু করতে দেখিনি, তবুও এ পরিবেশে থাকলে অস্বাভাবিক হতে সময় লাগবে না। প্রত্যেকের বিয়ের বয়স হয়েছে। বিয়ের তোড়জোড় করো। না হয় একজন ধরা পড়েছে রাতে এক ছেলের সাথে, আরেকজন না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেছে, এরপর কি হবে আমি ভাবতে পারছি না। আবারও কথার তীর চাঁদনির বুকে এসে ক্ষত বাড়িয়ে দিল তার দ্বিগুণ। সে দাঁত মুখ শক্ত করে রাখল যেন তার দুর্বল সত্তা খোলস ছেড়ে বেরিয়ে না আসে। চিত্রাও অসহায় দৃষ্টিতে চাইল বোনের পানে। তার জন্যই আজ বারবার আপাটাকে মানুষ আকার ইঙ্গিতে কথা শোনাচ্ছে। কিন্তু দমে গেলেন না মুনিয়া বেগম, বরং মেয়েদের দেয়াল হয়ে কিছুটা কর্কশ কণ্ঠে বললেন, একটা মানুষের সারাদিন ঘরবন্দি জীবন ভালো নাই লাগতে পারে, তাই বলে তাকে বিয়ে দিতে হবে আরও হেনতেন বলার কোনো মানে নেই। তাছাড়া চাঁদনিকেও কথায় কথায় টানার কোনো কারণ দেখি না। রাতবিরেতে ভাইরাল হওয়াটা ছিল ওর ভাগ্যের নির্মমতা, কিন্তু ওর চরিত্র এখনো দাগহীন আমি জানি। ঘরের মানুষই যদি দুর্বলতায় আঘাত করি তাহলে বাহিরের মানুষ আমাদের ছেড়ে কথা বলবে? মনোয়ারা বেগম তার পুত্রবধূর উপর ক্ষুব্ধ হলেন। কিছুটা রাগী কণ্ঠে বললেন, তোমাকে এই বাড়ির বউ করে আনাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সত্যিই তাই। আপনার ভুলের জন্য আমাকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল একজনের আর আফসোসের জীবন কাটছে আরেকজনের। হাহ, সবই ভাগ্য। মুনিয়া বেগমের মোক্ষম যুক্তির পরে হতবিহ্বল মনোয়ারা বেগম। নুরুল সৌদাগরও সরু চোখে স্ত্রীর পানে চাইল। আর বাকিদের ঠোঁটে মিটমিট হাসি ছড়িয়ে গেল। দাদিকে এমন জবাব না দিল তিনি চুপ হতেন না, আর একমাত্র এই মানুষটি ছাড়া কেউ এমন জবাব দিতেও পারত না। মায়ের প্রতি ভালোবাসা চিত্রার দ্বিগুণ বাড়ল। বাবা তাকে অবিশ্বাস করলেও মা তাকে কত বিশ্বাস করে। বড় চাচির মতন মা অবুঝ নয়। সন্তানকে আঘাত করেন না তিনি। সেই আলোচনার ইতি ঘটল সেখানেই। অহির ব্যস্ত পা জোড়া নির্নিমেষ ছুটছে। আজ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস আছে, অথচ ঢাকা শহরের জ্যামের জন্য তার বুঝি সেই ক্লাস আর করা হলো না। রিকশা একাধারে জ্যামে আটকে থাকায় সে পায়েই হাঁটা শুরু করেছে। তাড়াতাড়ি তো পৌঁছানো যাবে। বড় রাস্তা ছেড়ে গলি ধরল সে। সূর্যের তেজ মাথার উপর তখন বাড়ছে। রোদে চোখ ঝিমিয়ে আসতেই তার মাথার উপর ছাতা তুলে ধরল কেউ। ওহি অবাক হল,
বিস্মিত ভঙ্গিতে পাশ ফিরে চাইতেন, দেখল ফরমাল পোশাকে হাসছে এক সুপুরুষ। পুরুষটির হাসি ছড়িয়ে গেল অহির ঠোঁট অবধি। মেয়েটা মুচকি হেসে বলল, আরে, হুমুর বাপ যে। কি খবর শুনি? নওশাদের হাসির আরেকটু প্রশস্ত হল। গা দুলিয়ে হেসে বলল, কোনো খবর নেই আপাতত। আপনি দুকদম এগিয়ে এলে সম্ভবত নতুন কোনো খবর হয়তো তৈরি হবে। ওহি ভ্রু জোড়া কুচকাল, সন্দিহান কণ্ঠে বলল, কোন আগানোর কথা বলছেন? যে আগানোতে আপনার সাথে হুমুর দেখা হবে। এই তো সামনে আমার গাড়ি। হুমু সেখানেই আছে। আসুন। এই আগানোর কথাই বললাম। অন্য কিছু ভাববেন না, ম্যাডাম। নওশাদের দুষ্টু কণ্ঠে হেসে উঠল ওহি। মাথা দুলাতে দুলাতে বলল, আমার সাথে চালাকি? সাইকোলজির স্টুডেন্ট আমি। সব বুঝি। হুহ, মন বুঝেন তো? নওশাদের গাঢ় ইশারায় ওহি মাথা ঘুরিয়ে ফেলে। লোকটা লজ্জা দিচ্ছে আজকাল। ধরায় তুমুল সূর্যের তাপ দেওয়ার পর গগন এখন শান্ত। গুরুগম্ভীর ভাবে ডেকে উঠছে সে কিছুক্ষণ বাদে বাদে। চিত্রা উদাসীন চোখে সেই আধার আকাশ দেখছে। আজকাল তার আকাশ দেখতে ভালো লাগে। কেমন মন ভালো হয়ে যায় সেখানে চাইলে। চিত্রার ধ্যানের মাঝেই গগন চিরে বেরিয়ে এলো বৃষ্টির বিন্দু। শীতল করল ধরা। শান্তি, স্বস্তিতে ভরে উঠল প্রকৃতি। বৃষ্টির ফোঁটায় ভেসে এলো অতীত। বেজে উঠল ব্যথার সুর। আগে বৃষ্টি নামলেই চিত্রা আর বনফুল পথ আগলে দাঁড়িয়ে পড়ত। হইচই করে ভিজত অনেকক্ষণ। কি আনন্দ ছিল তখন। তখন চিত্রা দুঃখ চিনত। অথচ আজ চিত্রার বুক ভার করা অতীত বিশ্লেষণের মাঝেই পথ হতে বহু পুরনো সেই খিলখিল হাসির হুঙ্কার শোনা গেল। যেই হাসিতে মুগ্ধ হলো আকাশ, বাতাস, পাতাল ও পৃথিবী। মুগ্ধ হলো বন্ধুত্বের বীজ। চিত্রা বনফুলকে ভিজতে দেখে তৎক্ষণাৎ ছুটে গেলে নিচে। কারো ডাক শুনল না, বাঁধন মানল না। এই বুঝি বন্ধুত্ব তাকে দুহাত মেলে ডাকছে। এখন আর কোনো পিছুটান তার জন্য নয়। আনন্দের রথে করে যখন চিত্রার সকল সুখ ফিরে এলো ঠিক তখনই থেমে গেল চিত্রা। মেইন গেটটার সামনে এসে থামকে গেল পা। আজ বনফুল একা ভিজছে না, তার সঙ্গী হয়েছে নতুন। চিত্রার জায়গায় আজ নোংর নামক মেয়েটির অবস্থান। দুজনেই আনন্দে হাসছে। চিত্রা ড্যাব ড্যাব করে সেই দৃশ্য দেখল। বুকের ভেতর তাজা ক্ষত। চোখে অশ্রুদের ভিড়। ভগ্নাবশেষ মনটুকু নিয়ে ফিরে যেতে নিলেই তার হাত আঁকড়ে ধরে বাধা দিল কেউ। চিত্রা থেমে গেল। তার ভাঙা মনটাকে জোড়া দিতে দিতে প্রেমিক বলল, ভিজবে না, রঙ্গনা? বৃষ্টি না তোমার বড় প্রিয়? চিত্রা ঘাড় ঘুরিয়ে চাইল। বাহার ভাইয়ের নিখাদ হাসি ভেসে উঠল চোখের সামনে। চিত্রা অভিমানী স্বরে বলল, কার সাথে ভিজব? বনফুলের যে সঙ্গী হয়েছে নতুন। বাহার হাসল। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো করে বলল, কষ্ট পেও না, রঙ্গনা। পৃথিবীর নিয়মই যে এমন। পুরাতন অবহেলা পায় নতুনের উন্মাদনায়। কোনো শূন্যস্থান পৃথিবী অপূর্ণ রাখে না যে। তাই তো আজ আমি তোমার সঙ্গী হলাম। তোমার এটুকু দুঃখের ভার না হয় আমিই নিলাম কাঁধে। কষ্ট পেও না, মেয়ে। দিন শেষে মানুষ যে বদলাবেই। আমার ভীষণ কষ্ট হয়, বাহার ভাই। তাই তো আমি তোমার সুখ হয়েছি মেয়ে। আকাশে ক্ষণে ক্ষণে মেঘ জমছে। ফেব্রুয়ারি শুরু না হতেই এমন ঝড়ের তাণ্ডব দেখে মনুষ্যজাতি বিভ্রান্ত। পাখিরা ঘর ছেড়ে বেরুচ্ছে না, দামি দামি গাড়ি করে অফিস যাওয়া কর্মকর্তাদের ভিড়ও নেই পথে ঘাটে। কেবল দেখা যাচ্ছে রিকশাচালকদের। ভিজে টইটম্বুর হয়ে থাকা শার্টের সাথে লেগে আছে তাদের ক্ষুধার্ত জীর্ণশীর্ণ দেহখানি। শরীর দেখলেই বোঝা যায়, অভাবের কাছে বৃষ্টির বাহানা নিছকই হাস্যকর। বৃষ্টি হোক কিংবা খরা, পেটের দায় এই মানুষগুলোকে বেরুতেই হবে বাহিরে। তাদের যে বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। তাদের পেট যে ক্ষুধার আহাজারি করতে ব্যস্ত। চিত্রা তার পড়ার টেবিলে বসে পা ঝুলাচ্ছে। বাহার ভাই মনোযোগ দিয়ে পড়তে বসতে বলেছে। পড়াশোনা না করলে বাহার ভাই রাগ করবে।
সেই রাগের কথা ভেবেই এত তোড়জোড় করে পড়তে বসা, অথচ তার মন পড়ে আছে বাহিরে। আগে যেমন পড়তে বসলে বনফুলকে ডাকতে ডাকতে পাড়া মাথায় তুলত, আজও সেই পুরনো কাজটি করতে ইচ্ছে করছে। অথচ আজ মনে এক রাশ অস্বস্তি। কাজটি করলে বনফুল প্রত্যুত্তর যদি না করে, তাহলে তাহলে সে তো ভীষণ লজ্জা পাবে। চিত্রার আকাশপাতাল ভাবনার মাঝে তার ঘরে আবির্ভাব ঘটে ছোট্ট চেরির। গুটি গুটি পায়ে সে তার বুবুর কাছে এসে দাঁড়ায়। মিষ্টি কণ্ঠে বলে, বুবু, তুমি পড়া ফাঁকি দিচ্ছ? চেরির আধো কণ্ঠে তার ধ্যান কাটে। চমকে পাশ ফিরে তাকাতেই বাচ্চাটার হাস্যোজ্জ্বল মুখশ্রী চোখে পড়ল। সে চেরির গালটা আলগোছে টেনে দিয়ে বলল, পড়া ফাঁকি কই দিচ্ছি? তুমি পড়ার টেবিলে বসে পা দোলাচ্ছ আর কি যেন ভাবছ, অথচ সব করছো কিন্তু পড়ছো না। চেরির দুষ্টুমি ভোরা কণ্ঠে চিত্রা চোখ ড্যাব ড্যাব করে তাকালো। সন্দিহান কণ্ঠে বলল, ও বাবা, চেরিসোনা কি বুবুকে পাহারা দিচ্ছে? কে বলেছে তাকে এটা করতে, শুনি? কেন, বাহার ভাই? চেরির উত্তর শুনে ভ্রু কুচকাল চিত্রা। অবাক স্বরে বলল, তুমি ওদের সঙ্গে আবার কথা বলতে গিয়েছিলে? তোমাকে না সবাই না করেছিল? ওদের সাথে যেন কথা না বলো। কি করব আমি, বুবু? বাহার ভাই এত আদর করে ডাকলো, আমি রাগ করে থাকতেই পারলাম না। তার উপর সে লুকিয়ে আমার হাতে ইলিশ মাছও খেয়েছিল আমার রাগ ভাঙ্গাতে। কি? কই, আমরা তো জানি না। আরে, সে তো লুকিয়ে এসেছিল। তোমরা জানবে কিভাবে? বনফুল বুবু আমাকে কেমন কঠিন করে বলল, চেরি তুমি যাও। সৌদাগর বাড়ির বাতাস এলেই আমরা দরজা বন্ধ করে রাখি, আর সেখানে তো ইলিশ মাছ বহু দূরের কথা। তারপর ওদের বাড়ির ওই নোংর নামের আপুটা দরজা বন্ধ করে দিল। আমি দাঁড়িয়েই রইলাম, অথচ ওদের একটুও মায়া হলো না, জানো বুবু? চেরির চোখ আবারও স্মৃতিচারণে টইটুম্বুর হয়ে উঠল। চিত্রা বুঝল বাচ্চাটার কষ্ট, তাই তো আদুরে হাতে কাছে টেনে নিল তাকে। মাথায় হাত বুলিয়ে দিল স্নেহের। চেরি মিহি ক্রন্দনরত কণ্ঠে বলল, আমাদের আগের বোকা বোকা বনফুল বুবুই ভালো ছিল, বুবু। এই বনফুল বুবুকে মোটেও ভালো লাগে না। বাচ্চাটার এই সরল সোজা স্বীকারোক্তিতে চোখ ভরে এলো চিত্রারও। এই গম্ভীর পরিবেশ এড়াতেই সে চঞ্চল কণ্ঠে বলল, বনফুল বুবু দেখবে এখনই আমাদের সাথে কথা বলবে। চলো, আমরা আগের মতন সন্ধ্যাবেলা যে কবিতা বলে হাঁক ছাড়তাম, আজ সেটা বলি। দেখবে, তোমার বনফুল বুবু ঘরে থাকতেই পারবে না। চিত্রার অপরিপক্ক বুদ্ধিটি পছন্দ হলো চেরিরও। সে হাত তালি দিয়ে উঠল খুশিতে। ঘাড় কাত করে সায় দিল। তারপর দুটো চঞ্চল প্রাণী ছুটে গেল বারান্দায়। বুকে অদম্য সাহস এবং আশা নিয়ে দুজন আওড়াল বহু পুরনো সেই ছড়াটি। ভুল, 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 জীবনের সবটুকুই ভুল। তার মাঝে ঠিক, কেবল তুই বনফুল। বার কয়েক কবিতাটি আওড়াল। আগে যখন চিত্রা সন্ধ্যাবেলা এই কবিতা বলে হাঁক পারত, বনফুল দ্রুত লজ্জা মুখে উপস্থিত হতো। লাজুক স্বরে যাহ বাদর বলতো। অথচ আজ বার তিনেক ডেকেও সাড়া পেল না। ভেঙে গেল চঞ্চল প্রাণের তুমুল আশা। বুকভার করে উঠল দুজনের। তবে চিত্রার ক্ষতটা হলো একটু বেশিই গাঢ়। বন্ধুত্বের অকাল মৃত্যুতে সে চরমভাবে শোকাহত হল। ভেঙে পড়ল বাজে ভাবে। শেষে আশার বিন্দুও নিঃশেষ হয়ে গেল। ছোট্ট চেরি হতে বড় বোনের এই ভেতর ভেঙেচুরে যাওয়ার ব্যাপারটা বুঝল। ছোটে হাতে জড়িয়ে ধরল বোনের হাতটি। সান্ত্বনার স্বরে বলল, তুমি মন খারাপ করো না, বুবু। বনফুল বুবুই হয়তো ঘুমুচ্ছে। জেগে থাকলে ঠিক উত্তর দিত। ছোট বোনের কোমল স্বরে যেন চিত্রার ঠোঁট ভেঙে কান্না এলো। হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরল বোনকেই। আমরা যখন ভীষণ ক্ষত পাই বুকের গভীরে, তখন এমন করেই আমরা মানুষকে আগলে ধরে একটু শান্তি চাই। চেরিও মন খারাপ করে বোনকে জড়িয়ে রাখল। ঠিক এর মাঝেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটল। পাশের বিল্ডিং থেকে বহু পরিচিত সেই কণ্ঠ ভেসে এলো। যাহ, বাদর,
যা হওয়ার কথা ছিল না তা আকস্মিক ঘটে যাওয়ায় চেরি আর চিত্রার সহসাই বোধগম্য হলো না সেটা। কিন্তু মস্তিষ্কের নিউরনে যখন ছড়িয়ে গেল সেই ধ্বনি তখন তারা বুঝল আজ অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে। বন্ধুর গুটিয়ে নেওয়া হাত আবার মেলে ধরেছে। আহ্বানে সাড়া দিয়েছে বন্ধু। চিত্রা, চেরি দুজনই বিস্ফোরিত নয়নে সামনের দোতলা বিল্ডিংটির দিকে চাইল। বনফুল দাঁড়িয়ে আছে। করুণ হাসি ঠোঁটের কোণ ঘেঁষে। কেমন আধভাঙ্গা কণ্ঠে বলল, চলে যাচ্ছিলি নাকি? আর ধৈর্য নেই অপেক্ষার? চিত্রা কথা বলতে চাইল কিন্তু অতি আনন্দ যেন তার গলা চেপে বসে আছে, যার জন্য কথা বলতে চেয়েও বলতে পারছিল না। কেবল চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল নোনা অশ্রুর বিন্দুগুলো। চেরি বোনকে উৎসাহ দিল, বুবু, তাড়াতাড়ি কথা বলো। পরে যদি বনফুল বুবুই চলে যায় রাগ করে? কথা বলো তাড়াতাড়ি। চেরির চোখে অশ্রু টলমল করছে। চিত্রা তখনই কেঁদে দিল খুব অসহায়ের মতন। অভিযোগ করে বলল, আমি ভালো নেই, বনফুল। তুই কেন আমারে দূরত্ব দিয়েছিস? আমার কষ্ট হয় ভীষণ। বনফুল উত্তরে কিছু বলতে নিয়েও কেন যেন চুপ করে গেল। তার করুণ হাসি মিলিয়ে গেল কিসের এক গম্ভীরতায়। কর্কশ কণ্ঠে কেবল বলল, ভালো নেই কে বলেছে? আজকাল তোদের অনেক মানুষ হয়েছে। বনফুলের কঠিন কণ্ঠের তোপে ফিকে হয়ে এলো চিত্রা ও চেরির আনন্দ। হুট করে কি হলো মেয়েটার? এই তো ভালো ছিল। চিত্রা অবাক চোখে তার পাশের বারান্দায় তাকাতেই থমকে গেল। নীরু নামের মেয়েটি তুহিন ভাইজানের বারান্দা পরিষ্কার করছে। হয়তো বনফুল এটা দেখেই রেগে গেছে। চিত্রা আগ বাড়িয়ে কিছু বলার আগেই হনহন করে স্থান ত্যাগ করল বনফুল। চিত্রা কেবল অসহায় চোখে দেখল সেটা। তুহিন ভাইজান ও নীরুর উপর তার রাগের পাল্লা আরেকটু বাড়ল। সে দিকবিদিক শূন্য হয়ে নিজের বারান্দার ফুলের টবটি ছুঁড়ে মারল সেখানে। তুমুল শব্দে টবটি ভেঙে চুরে গেল। এই ভয়ানক শব্দ শুনে চমকে উঠল নীরু। ঘর থেকে ছুটে এলো তুহিন ভাইজান। সেকেন্ডের মাথায় পরিবারের সকলে ভিড় করল তুহিনের বারান্দায়। নীরু নিষ্পলক তাকিয়ে রইল চিত্রার দিকে। ডান পায়ে তার খানিক চোট লেগেছে। তুহিন বিস্মিত ভঙ্গিতে চারপাশে চাইল। বোনের রুদ্রমূর্তির দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হল। অবনী বেগম অবাক কণ্ঠে বললেন, কিভাবে ভাঙল এটা? নীরু, ব্যথা পাওনি তো, মা? মেয়েটার চোখমুখ কোমল হয়ে এলো। মেঘমন্দ্র কণ্ঠে বলল, না আন্টি, ব্যথা পাইনি। টবটা একপাশে রাখতে গিয়ে পড়ে গেছে। এটা তো চিত্রার ফুলের টব। তুহিনের বারান্দায় কি করে এলো? প্রশ্নটি করে থামল মুনিয়া বেগম। পাশ ফিরে লাগোয়া বারান্দায় চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় কুঞ্চিত হয়ে এলো। কপাল কুঁচকে বললেন, চিত্রা, চেরি কি করছিস? এখানে আয়। চিত্রার শক্ত মুখের আদল ততক্ষণে বদলে অনুশোচনায় পরিণত হয়েছে। রাগের বশে সে নিজের ভারসাম্য হারিয়ে মেয়েটাকে আঘাত করেছে ঠিকই, কিন্তু মেয়েটা কেমন তাকে বাঁচিয়ে দিল। অনুশোচনায় মাথা নত করে চিত্রা রুমে চলে গেল। শক্ত হাতে খিল দিল দরজায়। চেরিকেও বের করে দিল ঘর থেকে। তারা আর বনফুলের মাঝে আজকে কোনো তফাতে নেই। তারা নিজেদের ভালোবাসাকে এত বাড়াবাড়ি রকমের প্রাধান্য দিয়ে আশেপাশের সকল কিছুকে তুচ্ছ করে ফেলেছে। চিত্রার লজ্জায় মাথা নত হল। আজ সে বড় বোকামি করে ফেলেছে। ভালোবাসা কি অন্ধ হতে শেখায়? মধ্যরাতে তারাবিহীন আকাশের চাঁদ দেখতে মগ্ন চিত্রা। হুট করে খেয়াল করল বনফুল তার বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে যাচ্ছে। চালচলনে তার গোপনীয়তা। চিত্রারও সন্দিহান মস্তিষ্ক তার পিছু নিতে বলল। যেমন ভাবনা, তেমন কাজ। এই মধ্যরাতে নির্ভয়ে সে বন্ধুর পিছু ছুটলে তোয়াক্কা করল না নিজের বিপদের কথা। চলবে।